এক গ্রামে একটা লোক ছিল, তার নাম হচ্ছে পাইসিও। ভালো নাম পঞ্চানন, সবাই পাইসিও পাইসিও কয়। এই জায়গা আছে নাকি পঞ্চানন? না, সে পঞ্চানন না, দোহাই ধর্মের। তো ও যে জায়গা যায় একটু জোলা গুড় নিয়ে যায়, জোলা গুড়, হ্যাঁ, দানা আলা জোলা গুড়। ওই যে তোমার গান শুনতে বসছে তোমার পিছনে, আস্তে জোলা গুড়ির ওই কোটরতে বের করে চাদরে এক টান দিয়ে চলে যাবে, আর পিঁপড়ে সব কয়টা এসে কামড়ানো আরম্ভ করবে। ও তো চলে যাবে, কিন্তু পাশে যে থাকবে তারে ধরবে, এই গুড় গড়াইছিস কেন, এই মারামারি আরম্ভ হয়ে যাবে। এই জন্য ওর পরে নাম হয়ে গেল গুড়ের ফোট। সবাই বুঝে ফেললো ওই সে গুড়ের ফোট। কারণ একজন বিয়ে করতে যাবে, ও মনে মনে ভাবে পাড়ার সবাই নেবে, কিন্তু গুড়ের ফোট নেবে না, ও শালা যায় যদি গন্ডগোল বাঁধায়। তা গুড়ের ফোট রাত্রি ওনার বাড়ি যাইয়ে পাও ধরিয়ে কয়, বাবু পাড়ার সব লোক যদি আপনার বরযাত্রী যায়, আমি একা বাদ পড়লি, তার চাইতে আমার গলায় দড়ি নিয়ে মরা ভালো। তাই তুই সরিয়ে যা, মোটে গুড় আনছিস নাকি আবার আমার নিকট? তাই না বাবু, আমি কথা দিচ্ছি, যদি আপনার বরযাত্রী হয়ে আমি গুড় নিয়ে যাই, তাহলে আমি বাপের বেজম্বা। আচ্ছা, এইরকম কিরে দিলি না নিয়ে পারা যায়? আপনারা কোন কয়, যাক তুই যখন ভালো হয়ে গেছিস, তাই নাহলে এইরকম কিরে তো দিতে পারিস না। এখন ও ভাবতিস গুড় তো নেব না কইছি, কিন্তু গন্ডগোল তো না বাধাই পারা যাবে না। হ্যাঁ, আর একটু, আমি তো টাইম মাপিয়ে গান গাচ্ছি না, নিজের বাড়ির মতো গান গাচ্ছি। ও যে সময় হবে না হবে না, আসেই তো রয়েছে আবার অধিবাস, কবে এসে রয়েছে, আজকে নাকি সেই বাবার আমলের থেকে এসে রয়েছে। হরি বল। ওগুলো তো বহিরঙ্গীয় ব্যাপার, উনিও শুনতেছে আর রস পাচ্ছে, ভালো দুইজনে মিলে রস পাচ্ছে। তা এখন ওই গুড়ের ফোট ভাবতেছে, আমি তো কথা দিয়ে ফেলেছি গুড় নেব না, কিন্তু আমি গেলি গন্ডগোল হবে না, এটা হয় না। কিন্তু আবার বলছি যদি গুড় নিয়ে যাই, তাহলে আমি আমার বাবার ঠিক নাই, বাবার বেজম্বা। ও কায়দা বুদ্ধি বের হয়ে গেছে শয়তান তো। গুড় নেব না কইছি, চিনি নেব না তা তো কই নাই। এক টোপলা চিনি পকেটে নিয়ে গেছে, যাইয়ে বাড়ির যে ভিত থাকে না, আর কাঁচা করে কয় ডোহা, ওই ভিতির উপর চিনি ছড়াই দিয়ে ও দূরে যে দাঁড়াইয়ে চুপ করে দেখতেছে। চিনি খাতি পিঁপড়ে গেছে, পোকামাকড় গেছে, তাই ধরতে আবার টিকটিকি গেছে। টিকটিকি যে জায়গায় যায়, দুই সাইডে দেখবেন বিড়ালও যায়, এরকম করে। বিড়াল গেছে, ওই ওই আওয়াজ শুনে কুকুর গেছে, বরের একটা কুকুর আছে, বর আবার কুকুর ভালোবাসে, ওরে নিয়ে গেছে। বাড়ির কুকুর গেছে, বরের কুকুর গেছে, দুই কুকুর মারামারি আরম্ভ করে। বাড়ির মালিক দেখ তো কুকুরে মারামারি করতেছে, ছেলে পেলে যে বাড়ি গেছে খাম্পা, বরের কুকুরের বাড়ি লাগিয়ে ছাতা গেছে মরিয়া। এবার বরযাত্রীর মধ্যেও তো আছে না, সালা বিয়ে করতে এসেছি বলে কি একদম সব সালা তো কুকুর মেরে ফেলি, সালা ধর সালা মার সালা ঘুষি মার, ফাটাফাটি আরম্ভ হয়ে গেছে। মানে বর কয়ে রাখ রাখ, তোরা মারামারি করিস নি, হে রাখ, হে মারি, আমার আমার কুকুর যাই যাই বিয়ে জানো ভাঙে না, মাইয়েটা ভালো। সবাই মারামারি থামাইছে, এসে গুড়ের ফোট কোন জায়গায় দেখে, উই কোনায় দাঁড়ায় রয়েছে, কয় এই দিকায়, এই মারামারির ঘটনা তুই জানিস কিছু? ও মিশ্রিত করে একটু হাসিয়া দিচ্ছে, গুড় আনছিলি নাকি? কয় না বাবু, চিনি নিয়ে আইসালাম। আমি ওই চিনি ওই জায়গায় ছড়াই রাখছিলাম, আমার কোনো দোষ নাই। সেই চিনি খাতি পিঁপড়ে পোকামাকড় গেছে, তাই আবার দত্তি টিকটিকি গেছে, তাই দত্তি বিড়াল গেছে, তারপরে কুকুর আইছে, দুই কুকুরই লড়াই বাঁধছে, কেটা জানো সে বাড়ি দিয়ে আপনার কুকুর মারিয়ে ফেলেছে, তারপরে তো মারামারি ফাটাফাটি বলছে। কয় ওরে গুড়ের ফোট, ছাড়লি না, গুড় আনলি না, কিন্তু চিনি আনিয়া বাদালি গন্ডগোল। এর নাম হচ্ছে গুড়ের ফোট, আর এই গান্ধারি হচ্ছে গুড়ের ফোট।
যদি খালি ওইটুক চিনি না দেয় ওই জায়গা, যা ভীম রে বল তুই পবনের ছেলে। ভীম কোনোদিন বলে যে তুই পাঠার ছেলে? দুর্যোধন কোনোদিন না শুনলে সুবল দাদার কাছে যায়? কি কথা হলো? এই জন্য পাশা খেলার হলো আয়োজন। ভক্তের বাদ্য ভবারাধ্য আমি জনার্দন। পাশা খেলা হয়েছিল, ওরা গেল বনে, আমি ছিলাম সেই ভক্তের সঙ্গে। তারপর 13 বছর পূর্ণ যখন হলো, ওরাই এসে যখন দর্শন দিল, আমি নিজে গেলাম স্বয়ং ভগবান। ডেকে বললাম তখন দুর্যোধনের সন্নিধান, শোনো, হিসাব করে দেখলে ওরা অর্ধেক কি তো পায়, 5খানা গ্রাম দিলে গন্ডগোল যায়। তোমার ছেলে বলেছিল সোনলীল পদ্মে সুচাগ্র মেদিনী দেব না বিনা যুদ্ধে। এর মধ্যে আমার কোনো দোষ ত্রুটি নাই, তবে ভক্তের বাদ্য ভবারাধ্য আমি যে কানাই। এই জন্যে মা তুমি আমার কথা লও, এখনো সময় আছে, কৃষ্ণ বলে ডাক একবার যাও। তোমার তো আর বেশি সময় নাই, প্রেমানন্দে তুমি একবার হরি বলো তাই। মানে কি বলবো। তবে চরণ ধরে করি মানা, কেউ কথাবার্তা বলবেন না, কবি কাব্যের বেচা কিনা হবে দায়। আপনারা থাকলে খুব করে চুপ করে আমরা বলতে পারি খুব করে, এই জন্যে বারে বারে নিবেদন জানাই ভক্ত শ্রোতার পায়। যারা পিছনে আসেন তাড়াতাড়ি সামনে এগিয়ে বসবেন, তাতে আসরখানা যাতে পরিপূর্ণ ভাবধারা দেখা যায়। তবে পুত্রর আলোচনা সব ঠিক আছে, খুলে বলি আপনাদের কাছে, কিন্তু গল্পগুলো বেশি একটা ভালো দেয় নাই। কি কই ও সুসি, এটা গল্প হলো, এ কৃষ্ণের গল্প, কিছু করলেন না কেন? এটা কৃষ্ণের গল্প। আর সেই গল্প কার দ্বারে দেয়? মাওইমার কাছে। ওর মা মাসি জ্ঞান নাই। তাই যদি থাকতো এইভাবে সুচি সুচি বিচিত্রার গল্প দিত। কি বলবো আপনাদের কাছে, ওনার সব ভালো আছে, খালি একটু মেয়ে ছেলের দোষ আছে। কি ওনার এই দোষটা মোটাই জীবনে কাটবে না। তা ওনার আশীর্বাদ করি জীবন ভরিয়ে জানো যে এই মেয়ে ছেলের দোষটা থাকিয়ে যায়। হরি বল হরি বল। মানে এখানে কার সঙ্গে আলোচনা হচ্ছে? মাইমার সঙ্গে। তা তুমি ঠিক পাও? তোমারে জন্মাই আমরা। কি মা, তোমার যদি না জন্মানো হতো, এই মায়েরা যদি না জন্মাতো, তাহলে কোন জায়গাতে আসতে? তোমারে নুন খাই মারিয়ে ফেলানো উচিত ছিল, তাহলে আর ভেজাল থাকতো না। হ্যাঁ, আরান নারায়ণের গল্প কালেকশন করেছে কোন জায়গার থেকে আমি ঠিক পাই না। আমি হচ্ছি মাওইমা। হ্যাঁ, আমার সামনে এই গল্প দিলি হয়? চুপ করে বসেন। গল্প আজকে কেমন হবে তা ঠিক নাই, কারণ কৃষ্ণ লাইন ধরাই দিয়ে গেছে। আগে একটু কথা বলে নেই, কারণ আমি যেভাবেতে প্রশ্ন করি, খুলে বলি সবার বরাবরই বলে তোমার ছেলেরা মোটেই ভালো নয়। তাই নয়? মানলাম আমার ছেলেরা খারাপ, ভালো কথা। গান্ধারীর ছেলে পেলে অতিবারে খারাপ, তাতে কোনো অসুবিধা নাই নাকি? কিন্তু এখন যদি বলি কৃষ্ণের ছেলে এইরকম হলো কেন, কি খারাপ কইছে? হ্যাঁ, গান্ধারীর ছেলে খুলে বলি সভা তলে খারাপ হতে পারে, তাতে থাকে না কোনো ভয়ের বিষয়। আমরা মানুষ তো বেশি ভালো না, কিন্তু তুমি কেলিয়ে শোনা, তুমি তো মানুষ ভালো ছাড়া খারাপ না। তা তোমার দ্বারা ওইরকম খারাপ সল জন্মালো কি করিস? আম ভয় নাই, হয় নাই? আপনি কন। তা কথা কাউ তো তলায়াত দাও না, খালি পরের দোষ খুঁজে বেড়াও, নিজের দোষ তো একটু দেখো না। বলে আমি ভক্তের পক্ষে থাকি। ওরে আমার ভক্ত রে, গীতার মধ্যে কি বলেছে? নমে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো
বিনষ্ট হয় না, মিথ্যে কথা। প্রমাণ নিয়ে যান। সুধন্যার মতো ভক্ত আমরা কয়জন ভাই? বসে শুনুন, বিজ্ঞ নারী নরে সুধন্যা একবার অশ্বমেধ যজ্ঞ করে, যুধিষ্ঠির একবার অশ্বমেধ যজ্ঞ করে। যজ্ঞ শেষে যখন অশ্ব ছেড়ে দেয়, ওই ঘোড়া ছাড়ার পরে ডেকে বলে, সভার পরে একটা কথা জানিবে নিশ্চয়, আমি অন্তর দিয়া দেখলাম ভেবে এই যজ্ঞের ঘোড়া যে বাঁধবে তার সঙ্গে যুদ্ধ হবে, কথা মিথ্যা নয়। ওই সভায় হংসধ্বজ রাজা উপস্থিত ছিল। আমি বলি, সভা তলো, তখন ওই ঘোড়াটাকে বেঁধে লয়। ওই ঘোড়া বাঁধার পরে ডেকে বলে, সৈন্যদের ধারে তোমরা একটা কথা শোনো দিয়ে মন, আগামীকাল যুদ্ধ হবে, অন্তর দিয়ে দেখি ভেবে এই যুদ্ধে যেতে যে দেরি করবে তপ্ত তৈলের মধ্যে ফেলে তার ঘটাবো মরণ। এই কথা যখন বলে, পরের দিন প্রভাত হলে কি ঘটনা ঘটে যায় আমি টানি সেই সূত্র। তখন সুধন্যা তার নিজ পুত্র যখন সজ্জিত স্ত্রীর কাছে যায়, তার স্ত্রীর নাম প্রভাবতী, তখন স্ত্রীর কাছে ডাক দিয়ে কয়, প্রিয়া যুদ্ধে যেতে হবে, বিদায় দাও আমায়। আমি বলি, সভা সম্প্রতি তার স্ত্রীর নাম প্রভাবতী, ডাক দিয়ে বলে স্বামীর প্রতি, আমি হয়েছি ঋতুবতী, আগে আলিঙ্গন দাও আমায়। এইভাবে যখন বলল, যখন আলিঙ্গন দিল, সুধন্যার দেরি হয়ে যায়। সুধন্যা পড়ল সমস্যায়। হংসধ্বজ রজা করে বর্ণনা, পুত্র হলেও ক্ষমা হবে না, তারে নিয়ে সই জায়গায় অগ্নি প্রজ্বলিত করে তৈল তপ্ত করে ছেড়ে দিয়ে তার ভেতরে ঘটাবো তার মরণ। ছিল যত সৈন্য যারা, ডাক দিয়ে বলল তারা, রাজা এ কি আপনার চিন্তাধারা, এ যে আপনার নিজ পুত্র, তা কি নাইকো স্মরণ। সুধন্যা তখন এসে ডাক দিয়ে বলে, পিতার পাশে আমি মরবো বলে তাতে কোনো আপত্তি নাই, তবে পিতা পুড়ে মরার আগে তোমার পুরো ভাগে এই মিনতি জানাই, তুমি আমার কথা নিও, এই আশীর্বাদটুকু দিও, মরেও যেন কৃষ্ণর চরণ পাই। হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে তপ্ত তৈলে যখন ঝাঁপ দেয়, সবাই চেয়ে দেখে তাই, হাই কি দৃশ্য দেখতে পাই, এক ফোঁটা তৈল লাগলো না তার গায়ে। ওখান থেকে যখন বেঁচে যায়, তখন অর্জুনের সঙ্গে যুদ্ধ বাঁধে। আমি দাঁড়িয়ে বলি, সবার সান্নিধ্যে যুদ্ধের আগে শ্রীকৃষ্ণের পুরো ভাগে আগে সুধন্যা নিবেদন করে লয়। তারপরে কি করলো, সুধন্যা অর্জুন পরপর 3টি বাণ ছুড়ল, সুধন্যা তাই কেটে দিল। অর্জুন পড়ল সমস্যায়। অর্জুন মনে করে, ভাবনা সুধন্যা আমার পানে মরে না, তাহলে প্রাণে রাখিব কিসের দায়, অগ্নি প্রজ্বলিত করে ঝাঁপ দিয়ে তার ভেতরে ঘটাবো আমার মরণ। কৃষ্ণ করে বর্ণনা, অর্জুন ভ্রান্তি ভাবনা ভেবো না, আমি তোমার সম্মুখে আছি সর্ব কারণের কারণ। যিনি কৃষ্ণ নটবরে বসে শুনুন নারী নরে, ওই কাটা বানটিকে পা দিয়ে যখন ঠেলা দিয়ে উপরে উঠাইয়ে দেয়, সুধন্যা তখন দেখতে পায়, হায় হায় হায়, কাটা বানটি আমার দিকে ধায়, তবে এতদিনে পেয়েছি পরিচয়, এই বানটি তো আমার অর্জুনের নয়, এই বানটি বুঝি পাঠিয়েছে আমার কৃষ্ণ দয়াময়। আমার ভাগ্য হলো ভালো, গোবিন্দ আমার জন্যে বান পাঠালো, সেই বান হতে বিমুখ হব কিসের দায়, অন্তরে আছে ভাবো গোবিন্দ দেওয়ান, পাতিয়াই মস্তক খান, মস্তক পাতিয়া লব। হ্যাঁ কৃষ্ণ গোবিন্দ বলে ভাসিয়া দুই চোখের জলে মস্তক অবনত করে দেয়, বান তখন শোষ বেগে। আমি বলি, সবার পুরো ভাগে সুধন্যার মস্তক কেটে ফেললো মৃত্তিকায়। তাহলে অর্জুনের বারে মরে মরুক, তাতে আমার কোনো আপত্তি নাই। তুমি কৃষ্ণ কাটা বান পা দিয়ে ঠেলা দিয়ে সুধন্যার মস্তক কাটলে কেন, এর জবাব চাই। তোমার তো কোনো দোষ নাই, কি কথা কয় আর হয়ে যায়। হ্যাঁ, নামে ভক্তা প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনষ্ট হয় না, তাই তো বাবা? তাহলে অর্জুনের মানে মন মরুক, তাতে আমার কোনো কথা থাকতো না। কিন্তু তুমি কৃষ্ণ অর্জুনকে বাঁচাবার তরে, তার কথা রক্ষা করবার তরে ওই কাটা বান পা দিয়ে ঠেলা দিয়ে ওই কাটা বান দিয়ে সুধন্যার মস্তক কাটিছ, এর জবাব দিও। বুঝো,
পাণ্ডবরা কত ভালো, কত গুণাগুণ করিয়ে গেছে। আচ্ছা, যারা বউকে দানে রেখে পাশা খেলায় তারা মানুষের জাত? আপনি কোন? যারা বউকে দানে রেখে জুয়া খেলে তারা কে মানুষের জাত? যে জাত উনি কইয়ে যাবেন, আমি জাত তুলে কথা কব কে? যদি কই মানুষের জাত আমার কোনো অসুবিধে নাই, কি মানিয়ে নেব। তাহলে কি এই পঞ্চপাণ্ডবের একটা বউ, এই কথা অজানা নাই তো কেউ। জুয়া কারা খেলে দেখেন, খুলে বলি সভাতলে, যারা জুয়ো খেলে তারা গড়ের টাকা নিয়ে জুয়ো খেলে, খেলে না? তারপরে যদি গড়ে না টাকা পায় কি করবে? নিজের মেয়ে যে স্কুলে যায় ওই সাইকেল বিক্রি করে জুয়ো খেলবে। তারপরেও যদি সাইকেল না থাকে, সব দিন তো সাইকেল থাকে না, ছেলে একটা বিক্রি করে দিয়েছে, এইবার কে আটে বাজারে গেল তার সাইকেল বিক্রি করিয়া ওইটা নিয়ে জুয়ো খেলবে, খেলে না? তাই জুয়োখোর, গাঁজাখোর এর ভাবই আলাদা। দেখবেন যারা গাঁজা খায় মানে চোখ দেখলি ঠিক পাওয়া যায়, চোখ এক টানে দেখবে তাল গাছের উপর বাজার মিলে গেছে, কি চোখ কুচিয়ে মাছের মতন হয়ে গেছে। এইবার আপনি দেখলে বুঝতে পারবেন না যে এই লোক গাঁজা খায়, কিন্তু যে গাঁজা খায় চোখ দেখলি ঠিক পাবে এই যে আমার বন্ধু এসে গেছে রে। এই গাঁজাখোর দেখবেন যারা চা খায়, চা খার একটা বাতিক আছে না, আপনি চা খান না আপনার দ্বারা বেরবেন না। যারা চা খায় তাকে সাথে একটা আলাদা পীড়িত হয়, চা যা হইছে রে দূরে, সত্যি যা দুধের জাল হইছে মারাত্মক সাংঘাতিক, কি সত্যি না? আবার যারা পান খায় এটা সব কিছুর কায়দা আছে। যারা এই গাঁজা খায়, জুয়ো খায়, জুয়ো খেলে, আবার কিছু মদ খায়, কি ওরে কপাল, মদ খায় কি খাওয়া, তাই নয়? একজন শ্বশুর বাড়ি গিয়েছে, তা মেলায় যে জম্বের ডকমতো গিলিছে, রাত 12টার সময় আইছে। এখন যাই বলছে ওর বোন নাম আবার মিনু, কয় মিনু দরজা খোলো। ওর শাশুড়ি তো ঠিক পাইছে, হারামজাদা জম্বের গিলা গিলি আইছে। তা যাই করছে, এই ঘরে তোর বউ না, ওই ঘরে যা, ওই ঘরে। মানে মদ খাইয়ে শাশুড়ির দরজায় যাই করছে, অমিন দরজা খোলো। কয় এই ঘরে বউ না, ওই ঘরে যা। কয় তুমি কে? কয় আমি তো শাশুড়ি। কয় শাশুড়ি আর বউ তো এক জিনিস, দরজা খোলো। এই যারা মদ খায় কি দেবো পরিচয়, হাসির কথা নয়, ওই গানেই কথা কয়। তাই মদখোর, গাঁজাখোর, জুয়োখোর এটা কায়দাই আলাদা। তাহলে নিজের বউকে দানে রেখে পাশা খেলে, খুলে বলি সভা তলে, এটা কোন ধর্ম? একটা নারীর যখন বিয়ে হয়েছিল পুরুষের সঙ্গে, আমি বলি কাব্য প্রসঙ্গে, তাহলে ওই নারীটির মন প্রাণ জীবন যৌবন স্বামীর সিফাত পদ্মে করেছে অর্পণ, তাই তো? স্বামী ইষ্ট, স্বামীর পর আর কেউ নাই। এইবার স্বামী যদি ভাবে কি ওরে কেরোসিন তেল জ্বালিয়ে ফুড়াই দিই, কেমন হবে? ওরে বেকায়দা শান্তিন কোম্পানি দেয়, মুগুর মার্শা দোলাই সালসা দেয়, কি হবে? বউ পুজো দেবে? হ্যাঁ? তাহলে কোন অধিকারে খুলে বলি সভা পরে নিজের বউকে দানে রেখে পাশা খেলে, খুলে বলি সভা তলে? এটা কত দ্বারাই কেস হয়? নন বেলেবল কেস, নারী নির্যাতন, তারপরে আবার সিটিংবাজি, মানে কয় কেসে হবে তার ঠিক নাই, কি? তাই পাণ্ডব যারা সরাসরি খুলে বলি সভা পরে এইভাবে কিন্তু দানে বউ রেখে ভাষা খেলে। একটা নারীকে অসম্মান করেছে, একটা নারীর মর্যাদা সম্পন্ন নারী তাকে শেষ করেছে, তার সম্মান নিয়ে ছিনিমিনি খেলেছে, পাশা খেলে হেরে পরপুরুষের ধারে তুলে দিয়েছে। এই রকম মানুষ যত কম হয় ততই ভালো, কি আপনারা কি করেন? এটা হলো এইবার ধরি কুন্তী, পাণ্ডবদের মাতাকে কুন্তী। ওই কুন্তী যে কয়জনের রাতের খুন্তি, বিশ্রী শুনাই শুনতি, পারিনি আর গুনতি। কুমারী অবস্থায় সন্তান জন্মায়, কি জন্মায় নাই? এইটা যদি বিশ্ববাসী গ্রহণ করে তাহলে কি অবস্থা হবে? আর বিয়ে কি পঞ্চপাণ্ডবের
দুডিয়ে তিনটে করে বিয়ে। যারা বেশি ঘন ঘন বিয়ে করে তারা মানসিক জাত না, তারা মানসিক জাতও না। কি তাই এই যে পঞ্চপাণ্ডবের গুণাগুণ করে গেলে খুলে বলি সভা তলে, একেবারে অত বলিয়ে না, বুঝলে। আর তুমি যে জবাব দিয়ে গেছো, পেছনের থেকে আসার সময় বলছে দাদা একটু রস চাই, কে রস কম হয়ে যাচ্ছে নাকি, দেবো রস দেবো, দিয়ে যাই। তা উনি যে সুশীর গল্প কইছি, মনে তো একটা গল্প পড়িছি, আপনাদের জানা থাকলেও কব না থাকলেও কব। কি দাদু ভাই কি কব? একজন শ্বশুর বাড়ি যাচ্ছে, তা মিষ্টির হাড়ি একটা নিচে, তা ওই মিষ্টির হাড়ি নিয়ে যখন যাচ্ছে প্রচন্ড রোদের তাপ, একটা বট বৃক্ষ ছিল, ভাবলো ওই যে এই জায়গায় একটু বিশ্রাম করে যাই। তো ওই মিষ্টির হাড়ি পাশে রেখে লোকটা বসছে, আর যেই বসছে ওই বট গাছে শীতল হাওয়ায় ঘুম এসে গেছে, আস্তে ঘুমোই পড়েছে। মিষ্টির হাড়ি কোথায়? মাথার পাশে। আর ওই গাছে আসছে একটা বান্দর, ও ক্যাল 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 করে নামিয়ে আসছে, নেমে এসে ওই মিষ্টির হাড়ি নিয়ে ক্যাল ক্যাল করে উপরে চলে গেছে। যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো গোল গোল মিষ্টি, সপা সপ খেয়ে কত বড় শয়তান ওই খালি হাড়িটা ওই লোকটার মাথার পাশে ধপাং করে ফেলেছে। লোকটা চিৎকার করে উঠেছে, আমার এই স্বাদের মিষ্টিকে এই অবস্থা করলো। যাক, চলে গেছে। বান্দরের কিন্তু মিষ্টি খাওয়া অভ্যেস হয়ে গেছে। 7 দিন কেটে যাচ্ছে, মনে মনে ভাবতেছে মিষ্টি আসে না কেন, কেউ আসে না কেন। 7 দিন পরে ওই রাস্তা ধরিয়া এক সাপুড়িয়ে নতুন কালকে উঠো সব ধরিয়া হাড়ির মধ্যে ভরিয়া ওই বট গাছ তলায় আইছে। আর বান্দর ভাবছে এই যে আমার মিষ্টি হাড়ি এসে গেছে, ঘুমাই না কেন। যেই মিষ্টির ওই সাপের হাড়ি রাখিছে, রেখে যেই বসছে, আস্তে ঘুম এসে গেছে। যেই ঘুমোই পাড়িছে, বান্দর তো ক্যালকেলায় নেমে আসছে, হাড়ি নিয়ে ক্যালকেলায় উপরে চলে গেছে। যেই খুলেছে, বান্দর দিয়ে দেখে দৃষ্টি, এ তো ভনা ধরা মিষ্টি। তা বান্দরের বুদ্ধি আছে, ওই যেই ফিস ফিস করছে, আস্তে খট করে মাথা ধরে বসছে। যেই মাথা ধরেছে, আর সাপে ভালো করে পেঁয়াজ দিছে কায়দা মতো। আর সাপের পেঁয়াজ মারাত্মক, ওই কলে যারা পড়ছে তারা জানে কি সাপের পেঁয়াজ। তা সাপ যেই ভালো মনে পেঁয়াজ দিছে, আর বান্দরের তো সরু হাত, গড়গড় মড়মড় করে উঠছে। বান্দর দেখছে শালা মরছি তো, যেই সাপে কসম দেয়, আর বান্দর ওই মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। সাপে একটু কসম ছাড়িয়ে দেয়, আবার যেই কসম দেয়, আর বান্দর মাথা ধরে গাছের সাথে ঘষণ দেয়। ঘষণ দিতে দিতে মাথার সমান হয়ে গেছে, মাথার নাই, খালি বডি। তা ওই বডি আবার ওই লোকটার মাথার পাশে ফেলিছে। ও চট করে উঠেছে, কি ব্যাপার, আমার জ্যান্ত সব এই করলো কে? উপরে দেখে বান্দর, আবার বিস্কি দেয়, শালা আমার তাজা সাপ এই করলো। যা, এখন বান্দরের আর মিষ্টি খার অভ্যেস নাই। কি বলবো, সবার কাছে বান্দরের এখন গসা অভ্যেস হয়ে গেছে। জঙ্গলের মধ্যে ভন 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 করে ঘুরে বেড়াচ্ছে, কোথায় একটা গসার জিনিস পাই। তাই যে কাঠ সেলাই করে না, বড় বড় গুড়ি রাম করার দিয়ে সেলাই করে। কি দাদু ভাই, কাটে না, ওর মাঝখানে আবার একটা খিল দেয়। কেন দেয়? যাতে ওই খিলটা দিলে পরে ওই গাছের গুড়ির মাঝখানে যে করাত বালুরে সরে, কি ফাঁকা থাকবে। তা এইভাবে করাতিরা করাতি টানছে। তা মনে মনে ভাবলো কি এইবার একটু টিফিন করে আসি। ওরা যেই টিফিন করতে গেছে, আর বান্দর ওই দিকে লক্ষ্য দিয়েছে, ভালো একটা গুড়ি তো, ও লাফ দিয়ে ওই গুড়ির পর উঠছে।
দুই পাশে পা ঝুলোই দিয়ে, আর ওই যে গাছের গুড়ির যে খিলির কাছে ফাঁকা জায়গা, ধন সম্পত্তি সব রাখিয়ে দিছে। রাখিয়ে দিয়ে এখন ওই খিলির দিক নজর গেছে, ভালো একটা গসার জিনিস পাইছি তো, দুই পাশে পা, আর ওই খিল ধরে করে খিল উঠে গেছে, আর ওই জায়গা চড়াট করে ভজা শেষা হয়ে গেছে। বান্দর আমার সামনে কও সুচি ও বিচিত্রিয়া, ঠিক পাও না তুমি? আমার সামনে সুচিত্রার গল্প দাও কি? ও ধন সম্পত্তি আজকে শেষা দিয়ে আর মজা শেষা দিয়ে চলে যাবো, কপালে যায় হবে কি? খারাপ কইছি? গেছে গল্প গেছে। ও সুচিত্রা, ও বিচিত্রা, আচ্ছা এই গোপন খবর কি করে জানলো? এত বড় গোপন খবর সুচিত্রা বিচিত্রা কি করে জানলো? আমার মনে হয় ওর বাড়ির ঘটনা। কি বাড়ির ঘটনা? শুনে শুনুন জ্ঞানী জোলা, আরে আসরে নামাই ঠিক গেছে। কি কম সত্যটা গেছে, গল্পও গেছে, আর নিজের গাড়ি পড়ছে, আজকে মরছে। মাওইমার সাথে পাল্লা দিতে আসো। ওরে আমার সোনা সান, তোরে লবণ খাওয়ালাম না কেন? তোর গোষ্ঠী শ্রাদ্ধ করে আজকে যাবো, তুই ভাবছিস কি? আমি তো মরছি, আমি গান্ধারী, কয়দিন পরে মরে যাব। আমার ছেলেরা মরে গেছে, আমি তো মরা। জানতে থাকতে মরা, জিয়ন্তে মরা, তারে বলে জানতে থাকতে মরা। আমি তো মরিয়েই গেছি, আমার আর মরার ভয় কিসি? তো শ্রাদ্ধ না করিয়ে মরবো না আজকে, যা কপালে যা আছে হবে। কি এই জন্য তোমারে যদি ধরি কম্বলে লোম বাসলি, কম্বলে ছাতা টেকবে না। কম্বলের লোম বাসলে কম্বলে ছাতা টেকে? দেখেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে ডেকে বলে অর্জুনের পুরো ভাগে শ্রীকৃষ্ণ, অর্জুন একটা কথা শোনো দিয়ে মন। কি কি বলবো তোমার কাছে? তোমার দুটো বর পাওনা আছে। কার কাছে? দুর্যোধনের কাছে। ওই বর দুটো করতে হবে আনায়ন। তবে মনে রেখো, প্রথম বরে শিরস্থান, দ্বিতীয় বরে অঙ্গের আভরণ, ইহা ছাড়া অন্য কিছু চাইবে না সেথায়। মানে প্রায় অর্জুনকে দুর্যোধনের ন্যায় চেহারা মানে প্রায় মিশে যায়। তাহলে অঙ্গের আবরণ, হ্যাঁ, আর যদি শিরস্থান নাই, মুকুট নাই, তাহলে একেবারে পুরো একদম ডুপ্লিকেট দুর্যোধন। তাই ওইগুলো যখন দিয়ে দেবে, আর নকল দুর্যোধনের বেশ ধরবে, গিয়ে দাঁড়াবে বিশ্বের দরজায়, গিয়ে বলবে, দাদু ভাই তোমার বয়স বেড়ে গেছে, কি বলবো তোমার কাছে, তোমার যুদ্ধে যাওয়ার প্রয়োজন নাই। ওই পঞ্চবাণ আমার করে করো অর্পণ। ওই বাণ যখন দিয়ে দেবে, আমার কাছে চলে আসবে, আর তোমাদের ঘটিবে না মরণ। কে কয়? কৃষ্ণ। এইভাবে যখন শিখাই দিল, তখন অর্জুন গেল দুর্যোধনকে দাদা বলে ডাক দেয়। দুর্যোধন বলে, কে? অর্জুন, তুই আমার কথা নিস। যদি আগের থেকে দাদা বলতিস তাহলে যুদ্ধ করতাম না এ সময়। আমি বলি, তোর পাস, বল আজ কি চাস? যা কিছু চাইবি তাই করিব অর্পণ। এই সুযোগ যখন দুর্যোধন দিল, আর এই সুযোগ যখন অর্জুন পেল, বলে আমার পাওনা বর দুটো দেওয়া খুব। কি বলবো, তোমার স্থলে তুমি ত্রিশক্তি অঙ্গীকার আবদ্ধ হয়েছিলে, তাহলে পাওনা বর দুটো দেওয়া এখন। তবে মনে রেখো, কি প্রথমবারে শিরস্থান, দ্বিতীয়বারে অঙ্গের আভরণ, এইগুলো যখন চায়, তখন দুর্যোধন নির্বিবাদে শিরস্থান, অঙ্গ আবরণ প্রাসাদে যখন ছুঁড়ে ফেলে দেয়, এমনি ভাবে যখন ছুঁড়ে ফেলে দিল, অর্জুন তাই কুকুরের মতো কুড়াইয়ে নিল, আর নকল দুর্যোধনের বেশ ধরল, গিয়ে দাঁড়ালো বিশ্বের দরজায়, গিয়ে বলে, দাদু ভাই, বিশ্ব বলে এই মাত্র এলি, বাণ নিয়ে চলে গেলি, আবার কেন এলি তাই শুনতে চাই। দুর্যোধন বলে, তাই আমি তো আসি নাই। তবে কি বলবো দাদু ভাই, তোমার ঠাই, আমি আসার আগে কি বলবো, তোমার পুরো ভাগে
নকল দুর্যোধনের বেশ ধরে তোমার পঞ্চবাল হরণ করে নিয়ে যায়। ভৃষ্য হলো বুদ্ধ, ভৃষ্য হলো ক্রুদ্ধ, আরম্ভ করতে যুদ্ধ। আমিও বসে থাকবো না, অন্তরে করে বিবেচনা। কৃষ্ণ করেছে বর্ণনা, প্রতিজ্ঞা করেছে আমি যুদ্ধে অস্ত্র ধরবো না, তারও প্রতিজ্ঞা আমি করিব ভঙ্গন। ভীষ্ম যখন উদ্বুদ্ধ হয়ে যখন যুদ্ধে গেল, খুলে বলি সভা তলো, অর্জুনের সঙ্গে যখন যুদ্ধ বাঁধল, ভীষ্মদেব বানে বানে অন্ধকার করে ফেলে মহাশয়। কৃষ্ণ করে ধারণা আমি তো একে রক্ষা করতে পারবো না। তখন রথের চাকা খুলে নিয়ে যখন ভীষ্মকে আঘাত করতে যায়, ভীষ্ম সে দেখে তাই। হে কানাই, তোমার প্রতিজ্ঞা তুমি রাখতে পারো নাই, তোমার প্রতিজ্ঞা করেছো ভঙ্গন। তখন বিশ্বদেব কি করলো? ধনুর্বাণ ত্যাগ করলো, ছুড়ে ফেললো মৃত্তিকায়। কৃষ্ণ তখন ডেকে বলল, অর্জুন তুমি আমার কথা নাও, আর বসে থেকো না, কি করিব বর্ণনা। দাঁড়িয়ে বলি সভা পরে, ওই বিশ্ব যদি ফিরে আবার বাণ ধরে আমি করি বর্ণনা। তুমি কেন, আমি কৃষ্ণ পর্যন্ত টেকবো কি টেকবো না। এইভাবে যখন কোরামিন ইনজেকশন দিল, অর্জুন গরম হলো, সঙ্গে সঙ্গে যুদ্ধ করলো মহাশয়। এমন যুদ্ধ হলো, খুলে বলি সমস্তল নিরস্ত অবস্থায় বিশ্বকে ফেললো সরসজ্জায়। আমি মরি যাই লজ্জায়। এর কি ধর্মযুদ্ধ কয়? একে অমানুষ কথা কও আর হয়ে যায়। ওরে আমার শোনাচ্ছান, কোনো দোষ নাই, দোষকার গান্ধারীর, কয়কে কৃষ্ণ। এই জন্যে তোমারে করি মানা, বেশি মাতুব্বরি করিয়ে না, বুঝলে? তাহলে তুমি ভক্তের দাম দাও নাই। দেখো গীতায় কি বলছে, অর্জুন মোটে যুদ্ধ করবে না, কি তাই তো? আমি প্রমাণ ছাড়া কথা বলবো না। অর্জুন মোটে যুদ্ধ করবে না। কি করলো? দেখো আমি কে। অর্জুন যখন বিশ্বরূপ দেখতে চাইলো, তখন ভগবান কি বলল? না তুমাং সক্কশে দ্রষ্টু মনে নৈব সচক্ষুষা দিব্যং দদামিতে চক্ষুস্পর্শমে যোগমৈশ্বরম। হে অর্জুন, তুমি তোমার সামান্য চক্ষুর দ্বারা আমাকে দর্শন করিতে পাইবে না। আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, যদ দ্বারাই তুমি আমার জগৌষর্য রূপ দেখো। তখন অর্জুন কি দেখছে? কিরীটিনাং গদিনাং চক্রিনাঞ্চ দূর নিরীক্ষাং সমন্তাদ দীপ্ত নলাগ্দুতিম প্রমম। তুমি কিরীটি, গদা, চক্রধারী, তেজ রাশি স্বরূপ, যেদিকে তাকাই তুমি তেজে অগ্নি সূর্যের সমান, তোমাকে দেখা বা মাপা যায় না। আরো দেখিতেছি অনাদিম ধান্ত মনন্ত বীর্য মনন্ত বাহুং শোষি সূর্য নেত্রম পশ্যামিতাং দীপ্ত হুতাশ ভক্তং সতেজসা বিশ্বমিদং তপন্তম। তুমি অনন্ত বীর্যশালী, অনন্ত বাহুধারী, চন্দ্র সূর্য তোমার চক্ষুদ্দায়, তোমার মুখ দীপ্ত অগ্নির ন্যায়, তুমি নিজের তেজে জগৎকে তাপিত করিতেছ। কৃষ্ণ কি বলছে? অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতানামন্তে বচ। অর্জুন, আমি সর্বভূতের অবস্থিত আত্মা, আমি তাহাদিগের আদি মধ্য অন্ত। যেতুর সর্বাণী কর্মাণি মই সংনস্য মৎপরা অনন্যৈব যোগেন্মান ধ্যান্ত পাশতে তিসাংবাহন মৃত্যু সংসারাত ভবামি নচিরাত পর্থ মজ্জাবেশিত চেত সম। যে আমার ভজনা করে আমি তাকে মৃত্যুরূপ সাগর হইতে ত্রাণ করিয়া থাকি। কে বলছে? কৃষ্ণ। কেন? অর্জুন কি কুরামিন ইনজেকশন করিয়ে বিশ্বরূপ দেখাইয়ে তারে যুদ্ধ করাইয়ে বিশ্বকে সরসজ্জায় ফেলাইয়ে মারিয়ে সেই মানুষকে আমার কোনো দোষ নাই। আমি ভাবি সভাতে কি কয় ওই বস জাতি, তাই নয়? আচ্ছা, আর একটা কথা কইয়ে যাই। হ্যাঁ, আচ্ছা, দাঁড়িয়ে বলি সভাতলে কৃষ্ণ তো রসের ঠিলে, তাই তো? আপনি কি করেন? তা গল্প ওনার বস্তা পাতি পারেন না কি, তাই নয়? আমি আসার সময় বলতেছি যে একটু রস দিবা, আবার ঘরের একজন বলতেছে দাদা পাদের গল্পটা শুনবো। আরে কপা কি করি আমি,
ঘরের তে বলছে পাদের গল্প শুনবো, তা দেবো দেবো, আপনারা কি করেন, দেবো দিয়ে যাই। 3 শয়তান, মারাত্মক শয়তান, সাংঘাতিক শয়তান, অসম্ভব শয়তান, দারুণ শয়তান। ওই 3 শয়তান বলছে ভাই কি আমরা একটা নতুন প্রতিযোগিতা করতে চাই। কয় কি? কয় শোন, জগতে একটু নাম ছড়াইয়ে যাবে এমন একটা প্রতিযোগিতা করব। একজন বলেছিল ভাই জীবন ভরি এত ভালো কর্ম করলাম কোনোদিন নাম ফাটে নাই, শালা যেদিন নিজের মাওয়ারি নিয়ে বেরোয় গেছি সেদিন নাম ফাটিয়ে পড়ছে। কি হয়েছে, ব্যাপারটা কি? হ্যালো ও মায়েরা, আরে পিছন দিক না সামনের দিক। এত সময় রসের সময় আরে কপাল রে, ও রে আমার মা রে, বলবে না। তা বলছে কিসের প্রতিযোগিতা? বলছে পাদের প্রতিযোগিতা, পাদের প্রতিযোগিতা। পাদ চেনেন তো আপনারা কি? কারণ বলে বাইকম্প, আর ওই যে আঞ্চলিক পরিভাষা বলে পাদ, এটা কয় পাদ কি? তা পেট দিয়ে ওই যে প্রদীপ জ্বলে না, প্রদীপ মেটিয়ে প্রদীপ, এটা গল্পের প্রদীপ। পেট দিয়ে যে ওই প্রদীপ লিবেতে পারবে তারে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। 3 জন সকালে সকালে বাজারে চলে গেছে, গ্যাস বাড়াতেই হবে। তাই একজন যাই কি করেছে, আলু চপ, এলেঞ্চা চপ, পেঁয়াজি, যত চপ আছে ভাই একটাও বাদ দেয় নাই, সব কটা জায়গা মতো বলিছে। আর একজন কি করেছে, 35টা পোলট্রির ডিম খেয়েছে, তার সঙ্গে একটু বিট লবণ মাখিয়েছে। কারণ পোলট্রির ডিমের সঙ্গে যদি একটু বিট লবণ মাখানো যায় তাতে একটু গ্যাসের উৎপত্তি বেশি হয়। বাসুদা কি কয়? আর একজন কি করেছে, 45টা কাঁচা মূলো খাইছে, কাঁচা মূলো। মানে কাঁচা মূলোর নাম শোনার সঙ্গে সঙ্গে কেমন একটু গ্যাস হয়ে ওঠে না? খাইছে, খাইয়ে 3 জনে আটি আসতেছে, তা যেটা মারাত্মক চালাক হেঁটে আসছে, পা ফাঁকা করে না। কারণ অনেক সময় পা ফাঁকা করলে তাতে বেরোয় যেতে পারে, পাদের চাপটা একটু কমিয়ে যাবে, 1000 টাকা পাবো না, পা লাগিয়ে হেঁটে আসছে। তাই এবার 3 জন যখন উপস্থিত হয়েছে, একজন বলছে ভাই আর কত সময় চাপিয়ে রাখবো, এবার প্রতিযোগিতা করা চাই। বলছে লাগাও। মানে প্রথম জন গিয়ে প্রদীপ জ্বলছে, কাজ হয় নাই। দ্বিতীয় জন ও ভাবছে আমি একটু কায়দা করে দিই, ও গিয়ে পাত দিছে ভাই, প্রদীপের শিখা একটু হেলে দুলে গেছে, মানে বাতাস লাগিছে, প্রদীপ লেবে নাই। বাতাস লাগে না অনেক সময়, প্রদীপটা একটু হেলে গেল আগুনটা, এইরকম একটা ব্যাপার, প্রদীপ লেবে নাই। তৃতীয় জন ভাবছে শালা ওরা যে কায়দায় দিয়েছে ওই কায়দায় আমার দিলি হবে না, আমার একটা নতুন কায়দায় দেওয়া চাই। ও কি করছে, ওই যে লুঙ্গি পরা ছিল ওর তলায় যে আন্ডার প্যান্ট ছিল ছাতা খুলিয়ে ফেলছে। জানেন যত বিজ্ঞ নারী নরে অনেক সময় আন্ডার প্যান্টে পাদে বাধা সৃষ্টি করতে পারে। একেবারে লুঙ্গি 2 প্যাচ দিয়ে আন্ডার প্যান্ট ফুলিয়ে আর ক্লিয়ার করিয়ে মনে মনে ভাবছে আমি একটু প্রদীপের কাছাকাছি যাব, যদি স্যাত খাই তাহলে ডাক্তারের কাছে যাব, ডাক্তারের কাছে 200 টাকার মলম নেব, 800 টাকা লাভ হবে কি। ও যাইয়ে লুঙ্গি উঁচু করিয়ে প্রদীপের কাছাকাছি গিয়ে যখন দুড়ুম করে ছাড়িয়ে দেছে, পাদ বেরোইছে, পাদের সাথে গু বেরোইছে, প্রদীপ লিবে গেছে। ও কয় এই ফেল, ও নড়ে না, নড়ার কায়দা নাই তো, কাজ হয়ে গেছে। কয় ফেল 1000 টাকা। ও কয় এই শালা তুই 2000 টাকা ফেল, তোর সাথে কথা ছিল কি তুই পাইপ দিয়ে প্রদীপ লিবেবি, তুই হাইয়ে প্রদীপ লিবে লিখেন ফেল 2000 কি তোর ফাইন হবে। ওরে কপাল রে, কি আইন করিছে তোর ফাইন হবে। তাই জন্যে তুমি বেশি মাতব্বরি আমারে করিয়ে না, বুঝলি? যাক, তবে আর বেশি বলে কার্য নাই, সভাস্থলে এইবার করি একখানা গানের আয়োজন।
আছেন যত বিদ্যস্বতা পালন করে নীরবতা আমার গানের দিকে রাখেন দিয়া মন। ওই আমার জীবন বিনা আমার জীবন বিনা আমার জীবন আমার জীবন বিনা তোমার হাতে ও দয়াল বিদায় সাজে সুর বাজাও দিন ফুরালো এবার আমায় পথ দেখাও ও দয়া দিন ফুরালো এবার আমায় আমার জীবন বিনা তোমার হাতে জীবন বিনা তোমার আমার জীবন বিনা তোমার হাতে বিদায় সাজের সুর বাজাও দিল ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিল ফুরালো এবার আমায় পথ দেখাও। এই দেশের এই আকাশ আলো মন্দ ভালো সাদা কালো কিছু তোলা জেলা ভালো সকলে ভোলাও ও দয়াল সকলে ভুলাও এই দেশের এই আকাশ মন্দ ভালো সাদা কালো কিছু তোলা জেলা ভালো সকলে ভোলাও সকলে ভুলাও আমার ব্যক্তি মুখর সুখের বাসা আমার ব্যক্তি মুখর সুখের বাসা নিজের হাতে ভেঙে দাও দিল ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিল ফুরালো এবার আমায় পথ দেখাও। যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙল সুখের সপন হবে সবার সবার গোপন বুঝলাম না তো তাও ও দয়াল বুঝলাম না তো তাও যাদের আমি ভাবলে মাপন তারাই ভাঙল সুখের সপন হবে সবার সবার গোপন বুঝলাম না তো তাও ও দয়াল বুঝলাম না তো তাও এবার বুঝ আমার মন বুঝাতে আমার মন এবার বুঝ আমার মন বুঝাতে সবার আলো গান শোনাও দিল ফুরালো এবার আমায় পথ দেখাও দয়াল দিল ফুরালো এবার আমায় পথ দেখাও। দিনের কুসুম পড়লো ঝরে সন্ধ্যা নামে আধার করে রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম নাও ও দয়াল ভাসাইলাম না দিনের কুসুম পড়লো ঝরে সন্ধ্যা নামে আধার করে
রইব না আর ঘাটে পড়ে ভাসাইলাম না ভাসাইলাম না এদিন রসিক বলে দিল বন্ধু রসিক বলে দিল এদিন রসিক বলে দিল বন্ধু ভাঙা করি তুমি ধর্মের পক্ষে থাকে আমার কৃষ্ণ জনার্দন নিজ কানে তাই আমি করি যে শ্রবণ তার মধ্যে ধর্মের কোনো লেজ বটে নাই তাই আমি ভেবে চিন্তে দেখিবারে পাই এই যে কুরুক্ষেত্র যুদ্ধ কৃষ্ণ যখন আছে ভাবতে পারত বলে গেল তো কত কিছু পাঁচখানা গ্রাম দাও অমুক তমুক তাই না তোমার যে এত শক্তি তুমি ভক্তের পক্ষে থাকো না তুমি কত ভালো তা তুমি এমন কোন কানুমন্ত্র দিতে পারলে না যে দুই পক্ষের মধ্যে মীমাংসা হয়ে যায় আমি নির্মল হয়ে একটা কথা বলছি যদি দুই পক্ষের মধ্যে গন্ডগোল হয় সেখানে চেষ্টা করে এই মেম্বারে ডাক মিটে যেতে পারে মেম্বার এলো যদি না মেটে বলে দরকার নেই অঞ্চল প্রধানকে ডাক অঞ্চল প্রধান এলো মিটলো না তারপরে কি করলো এমএলএ সাহেবকে নিয়ে কি এমএলএ সাহেব যখন এসে বটে গেল সবাই কিন্তু মাথা নিচু করে বসে যেয়ে গেল এমএলএ সাহেবের একটা আলাদা সম্মান আছে আরে কবা দেখেন না এমএলএ সাহেব ঢুকলেই প্রায় 50 জন পেছনে জড়ানি থাকে কি এটা সম্মানই আলাদা তাই নয় এমএলএ সাহেব বলছে শোনো ঝগড়া বিবাদ মোটেই ভালো নয় তোমাদের মধ্যে মিল মহব্বত হোক তোমরা মিলে যাও ঝগড়া অশান্তি আর করবো না যদি কেস কামারি হয় তুলে নিয়ে আসো মীমাংসা হয়ে যাক সবাই তখন মাথা নিচু করে বলে হ্যাঁ সাহেব আপনি যখন বলেছেন হ্যাঁ আমরা মিটিয়ে নিচ্ছি হয় না তুমি কিন্তু বিশ্বের এমএলএ মিথ্যা বলি নাই তুমি থাকতে যুদ্ধ কেন কেন তাহার জবাব চাই একটা এমএলএ পারলে সে মীমাংসা করতে পারে তুমি বিশ্বের এমএলএ তুমি বিশ্বের বিচারক কি তুমি বিশ্বের বিচারক কে তুমি বিশ্বের এমএলএ হয়ে তুমি কি পারতে না যে মীমাংসা করে দিই তা তুমি করনি তুমি জানো ওই বংশ শেষ হয়ে যায় কারণ তোমার সরল আইন আছে পাণ্ডবদের সাথে কি তুমি যদি চাইতে তাহলে মীমাংসা করতে পারতে সেই জাদুমন্ত্র তোমার মধ্যে নাই সেই ক্ষমতা তোমার মধ্যে নাই সেই পাওয়ার তোমার মধ্যে নাই তুমি কথা বললো তোমার লজ্জা করে না ঠিক তুমি থাকতে এত কেন যুদ্ধ বটে হলো সেই কথা তুমি আমার কাছে আজই খুলে বলো এই যুদ্ধের মূল কি আলোচনা করিয়ে বুঝাইয়ে দিয়ে যাবে সবারই ভিতরে প্রশ্ন একটা করে গেলাম এই যুদ্ধের মূল কারণ কি ছিল যার জন্য যুদ্ধটা হলো এই যুদ্ধের মূল কারণ কি ছিল কারণ এই যে একটা খোসা দিলাম এবার ওনার জোলা খুলতেই হবে যুদ্ধের মূল কারণ কি ছিল নাকি এই যুদ্ধের মূল কি তাই আলোচনা করে বুঝাই দিয়ে যাবে সবারই ভিতরে তবে প্রশ্নকর্তার বেশি বলা নিষ্প্রয়োজন সবা মাঝে আমি চিন্তা করিলাম এখন এরপরে কৃষ্ণই আমার সভাতে আসিবে তাহারও ভাবের কথা খুলিয়া বলিবে ওই দেখি এরপরে এসে কোন কথা কয় সেই কথা শুনবেন আপনারা যত সুদি চয় বড় বড় কবিয়াল ছিল যারা যারা কালের টানে একদিন কোথা বিলীন হলো তারা এবার আমি তো কবি ছাড়া সম্মুখে দাঁড়াই
আপনাদের কৃপায় আশিস আমি বটে চাই, আপনারা করুণা করেন দিবেন চলন ধুলি, সেই ধুলিতে জানোই আমি হরি বল বলি, ওই হৃদয়টা জানোই আমার সুপবিত্র রয়, এই মিনতি জানাই আমি ভক্তবিন্দুর পাই। এই পর্যন্ত আমার সাঙ্গ হয়ে গেল সন্তান